আসসালামু আলাইকুম। কারণ অনলাইন স্কুলে নবম দশম শ্রেণীর বায়োলজি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজা তাবাসসুম। আশা করি সবাই ভালো আছো। গতদিন আমরা দশম অধ্যায় থেকে পড়েছিলাম। গতদিন আমাদের পড়ার বিষয়বস্তু ছিল হচ্ছে ফাইটোহরমোন। আজকে আমরা পড়ব বৃদ্ধি এবং চলন। উদ্ভিদের বৃদ্ধি এবং চলন এই দুইটা টপিক পড়ব। তো প্রথম আমরা আজকে বৃদ্ধি সম্পর্কে পড়ি। বৃদ্ধি বা গ্রোথ। বৃদ্ধি বলতে কি বুঝি আমরা? যে কোনো কিছু আকারে বড় হয়, এটাকে আমরা বলি বৃদ্ধি। যেমন আমরা ছোট ছিলাম খুব এক সময়, আস্তে আস্তে বড় হচ্ছি। তোমরা এখন যখন কাউন্টার স্কুলে ভর্তি হও ক্লাস 4-এ, তখন তোমাদের সাইজ কেমন ছিল আর এখন তোমাদের সাইজ কেমন, এটা তোমরা নিজেরাই বলতে পারো। এটা কি কারণে হয়েছে? তোমাদের বৃদ্ধির কারণে। মানুষ যেভাবে বৃদ্ধি পায় এরকম সব প্রাণী এবং উদ্ভিদ বৃদ্ধি পেয়ে থাকে। তোমরা যদি কখনো গাছ বাড়িতে টবে বা অন্য কিছুতে ছাদে গাছ লাগিয়ে থাকো, তাহলে দেখবে যে একটা চারা গাছ লাগানোর পরে আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হওয়ার পরে এক সময় কি হচ্ছে, এটাতে ফুল আসছে, তারপরে ফল হচ্ছে, তারপর এক সময় মারা যাচ্ছে। আবার সেখানে যে বীজ ছিল, বীজ থেকে আবার গাছ হচ্ছে। এভাবে ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটছে। এখন দেখো, উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে কিসের কিসের প্রভাব আছে এটা আমরা দেখব। যে প্রথমে আমরা দেখছি কি একটা বীজ থেকে কি আসছে? ছোট্ট চারা গাছ। সেখান থেকে কি আসছে? একটা পরিপূর্ণ গাছ আসছে, পরিপূর্ণ গাছ বা উদ্ভিদ যাই বলো। তারপর এখান থেকে কি আসছে? ফুল হচ্ছে। ফুল থেকে কি হচ্ছে? ফল হচ্ছে। ফল থেকে আবার বীজ হচ্ছে, আবার চারা গাছ হচ্ছে, পরিপূর্ণ গাছ হচ্ছে, ফুল ফল হবে। ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটছে। এখন যে উদ্ভিদ এই যে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির ক্ষেত্রে কি কি প্রভাবক আছে আমরা এটা দেখব। উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে আলো আর উষ্ণতা, বা তাপমাত্রা এই দুইটা প্রভাবকের ভূমিকা খুব বেশি। তোমরা জানো যে আলোর উপস্থিতিতে, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ হয়ে থাকে। আর সালোক সংশ্লেষণের মাধ্যমে কি করে? উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই খাদ্য আবার তারা গ্রহণ করে, কিছুটা আবার সঞ্চয় করে রাখে, এটা আবার প্রাণীকুল গ্রহণ করে। এইভাবে এই সালোক সংশ্লেষণের মাধ্যমে সম্পূর্ণ জীবজগৎটা একটা সাইক্লিক অর্ডারে চলছে। এখন আলো ছাড়া কিন্তু সালোক সংশ্লেষণ হয় না। আবার উষ্ণতার প্রভাবও খুব বেশি লক্ষ্য করা যায় উদ্ভিদ জীবনের ক্ষেত্রে। কি কিভাবে এগুলো প্রভাবিত করে আমরা দেখব। উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে এসব প্রভাবের কি কি ভূমিকা আছে আমরা দেখব। আচ্ছা, তোমরা সবাই জানো যে এটা যদি একটা গাছ হয়, এটা মাটির উপর দিকে থাকে হচ্ছে কাণ্ড, তারপরে ডালপালা, পাতা, ফুল ফল, এগুলো হয় মাটির উপর দিকে। আর নিচের দিকে কি হয়? মূল হয়। এখন দেখো যে এইটা কিসের কারণে হয়? আমরা গতদিন পড়েছিলাম অক্সিন একটা হরমোন। এটা কি হয়? আলোর প্রভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে অন্ধকারের দিকে কি হয়? অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায় এবং বিজ্ঞানীদের মতে আলোর দিকে থাকা অক্সিজেন অন্ধকারের দিকে চলে যায়। ফলে সেদিকে বৃদ্ধি বেশি হয় এবং আলোকিত অংশ
এই যে আলোকিত অংশটা, এটা বৃদ্ধি ব্যাহত হয় এবং উদ্ভিদটি আলোর দিকে বেঁকে বৃদ্ধি পায়। এটা হচ্ছে আলোর একটা প্রভাব। এখন এখানে আরেকটা টার্ম আছে, দেখো, বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি। উদ্ভিদে আলো এবং অন্ধকার দুইটারই প্রয়োজন আছে। এটা ধারাবাহিকভাবে উদ্ভিদের গ্রোথের ক্ষেত্রে এটা ধারাবাহিকভাবে আসতে হয়। এখন উদ্ভিদের আলো অন্ধকারের ফান্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। আলো অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হয়। আলো অন্ধকারের ছন্দের, দেখো ছন্দ মানে কি, যে একটা জিনিস সুন্দর ধারাবাহিক ভাবে আসবে, তাই না? যে একবার আলো একবার অন্ধকার, আবার আলো আবার অন্ধকার, এভাবে পর্যায়ক্রমে আসছে। এই আলো অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 3 ভাগে। এখন দেখবো এই ভাগগুলো কি কি। ভাগগুলো কি কি আমরা দেখি। প্রথমে 1 নম্বরে হচ্ছে ছোট দিনের উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদ কাকে বলা হচ্ছে? যে যাদের পুষ্পায়নে দৈনিক গড়ে 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন। এদের পুষ্পায়নের জন্য দৈনিক গড়ে 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন। শোনো, এই জিনিসটা অনেকে ভুল করে থাকে। ছোট দিন বলতে অনেকে মনে করে কি আমাদের দেশে শীতকালে দিন ছোট, গরমকালে দিন বড়, এইটা মনে করে, কিন্তু আসলে তা না। এখানে ছোট দিন এর উদ্ভিদ বলতে বোঝাচ্ছে সেই সব উদ্ভিদকে যাদের পুষ্পায়নের জন্য অর্থাৎ ফুল ধারণের জন্য ডেইলি গড়ে 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন। এগুলোর উদাহরণ কি কি? চন্দ্রমল্লিকা, হচ্ছে ডালিয়া। চন্দ্রমল্লিকা, আরেকটা হচ্ছে ডালিয়া। এই দুইটাই ফুল তোমরা দেখছো, ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা ফুল। তাহলে এদের পুষ্প ধারণের জন্য ডেইলি কতটুকু প্রয়োজন? 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন। তাহলে যারা এই রেঞ্জের মধ্যে পড়বে তারা পড়বে হচ্ছে ছোট দিনের উদ্ভিদের মধ্যে। আমরা 2টা উদাহরণ দিলাম, আরো অনেক উদ্ভিদ আছে। এরপরে দেখো বড় দিনের উদ্ভিদ। বড় দিনের উদ্ভিদ কাদেরকে বলা হচ্ছে? যাদের পুষ্পায়নের জন্য ডেইলি 12 থেকে 16 ঘন্টা আলো প্রয়োজন। 12 থেকে 16 ঘন্টা যাদের পুষ্পায়নের আলো দরকার তাদেরকে বলা হচ্ছে বড় দিনের উদ্ভিদ। এগুলো কি কি? লেটুস আর ঝিঙে। লেটুস তোমরা চিনো সবাই, এটা আমরা সালাদের সাথে খাই। তারপরে হচ্ছে বার্গারের মধ্যে দেয় লেটুস। আর হচ্ছে ঝিঙে, এখানে ঝিঙা লেখছে, ঝিঙা বা ঝিঙে। ঝিঙে একটা সবজি, এটা আমরা খাদ্য হিসেবে সবজি রান্না করে খাই, আর একটু সালাদ হিসেবে খাই। তাহলে এদের পুষ্পায়নের জন্য আলো কতটুকু প্রয়োজন? 12 থেকে 16 ঘন্টা। 12 থেকে 16 ঘন্টা। আমাদের দিন যদি হয় 24 ঘন্টা, 12 থেকে 16 ঘন্টা, তাহলে ম্যাক্সিমাম অংশটাই আলো প্রয়োজন হচ্ছে। তাহলে এরা হচ্ছে বড় দিনের উদ্ভিদ। তারপরে দেখো আলোক নিরপেক্ষ উদ্ভিদ।
আলোক নিরপেক্ষ উদ্ভিদ বা ডে নিউট্রাল প্ল্যান্ট, এদের পুষ্পায়নের জন্য কোনো আলোর প্রয়োজন হয় না। যেহেতু আলোর প্রয়োজন হয় না, এজন্য এদেরকে বলা হচ্ছে আলোক নিরপেক্ষ উদ্ভিদ। আর এর উদাহরণ কি কি? শসা, সূর্যমুখী। শসা, সূর্যমুখী, এই দুইটাই আমরা চিনি। শসা আমরা সালাদ হিসেবে খাই, আর সূর্যমুখী একটা ফুল, এটা আমরা অনেকেই দেখেছি। তাহলে এদের পুষ্পায়নের জন্য কোনো আলোর প্রয়োজন হচ্ছে না। এই হচ্ছে পুষ্পধারী উদ্ভিদের তিনটা ভাগ বায়োলজিক্যাল ক্লকের ছন্দের ভিত্তিতে। এরপরে দেখো উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্পায়নে আলো এবং উষ্ণতা যেরকম প্রভাব আছে, শৈত্যেরও কিন্তু একটা প্রভাব আছে। শৈত্য মানে কি? উষ্ণতার বিপরীত শৈত্য মানে খুব ঠান্ডা আর কি। তাহলে শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদে কি দেখা যাচ্ছে যে কিছু কিছু বীজ আছে, যেমন ধরো গম বীজ, এদেরকে যদি কি করা হয়, শৈত্য প্রদান করা হয় অর্থাৎ ঠান্ডা জায়গায় রাখা হয়, তখন কি হয়, এগুলো খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে এর অঙ্কুরায়নের এটার শৈত্যের একটা প্রভাব আছে। এই যে শৈত্যের মাধ্যমে কি হয়, শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ ত্বরান্বিত করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ভার্নালাইজেশন। ভার্নালাইজেশন, ভার্নালাইজেশনটা কি? যে শৈত্য প্রদানের মাধ্যমে পুষ্পায়ন বা ফুল ধারণ ত্বরান্বিত করা। এটা হচ্ছে ভার্নালাইজেশন। এই যে বীজ রোপণের পূর্বে কি হয়, 2 ডিগ্রি সেলসিয়াস থেকে -5 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় বীজ রেখে যদি বপন করা হয়, দেখা যাচ্ছে যে এরা তাড়াতাড়ি অঙ্কুরিত হয় এবং এদের প্রস্ফুটন তাড়াতাড়ি ঘটে। এটাই হচ্ছে ভার্নালাইজেশন। তাহলে আমরা দেখলাম যে আলো, অভিকর্ষ, তাপ, তারপরে শৈত্য, এগুলো সবকিছুই উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। এরপরে আমরা দেখব চলন। চলন বা মুভমেন্ট। চলন কাকে বলে? জীবের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর বা গমনকে বলা হচ্ছে চলন। চলন তো আমরা দেখি যে আমরা প্রতিদিন হেঁটে চলে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা স্কুলে যাই, তারপরে মার্কেটে যাই, কোথাও বেড়াতে যাই, সব ঘরের মধ্যে চলাফেরা করি। তো আমাদের চলনটা আমরা সবসময় দেখি, কিন্তু উদ্ভিদের চলনটা আসলে আমরা সেভাবে কখনো খেয়াল করিনি। কেউ হয়তো বা করেছো, কিন্তু বেশিরভাগই খেয়াল করি না। এখন দেখো উদ্ভিদের চলনটা কিভাবে ঘটে। যে উদ্ভিদ কিন্তু অন্যান্য জীবের মতো উদ্ভিদেরও অনুভূতি আছে। আমরা যেমন শীতে শীতার্ত হই বা গরমে খুব হাঁপিয়ে উঠি, এরকম উদ্ভিদেরও কিন্তু এরকম অনুভূতি আছে। ওরা কি করে, ওই কিছু প্রভাবক আছে বা উদ্দীপক আছে যারা কি করে উদ্ভিদের ভিতরে উদ্দীপনা সৃষ্টি করে। এর ফলে কি হয়, উদ্ভিদের চলন ঘটে। চলন যেভাবে হোক না কেন, উদ্ভিদের এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। চলনকে আমরা 2 ভাগে ভাগ করছি। উদ্ভিদের চলনকে 2 ভাগে ভাগ করা যায়, ভাগ করা হয় বা চলন 2 প্রকার। 1 নম্বর হচ্ছে সামগ্রিক চলন, আর আরেকটা হচ্ছে
বক্রচলন। সামগ্রিক চলন হচ্ছে মুভমেন্ট অফ লোকোমোশন। লোকোমোশন। আর এটা হচ্ছে মুভমেন্ট অফ কার্ভেচার। চলন দুই প্রকার, একটা হচ্ছে সামগ্রিক চলন আর একটা হচ্ছে বক্র চলন। এটা হচ্ছে মুভমেন্ট অফ লোকোমোশন, মুভমেন্ট অফ কার্ভেচার। এখন সামগ্রিক চলন কাকে বলবো? যখন উদ্ভিদের কোনো অংশ বা সম্পূর্ণ উদ্ভিদটা তাদের প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে সম্পূর্ণরূপে স্থানান্তরিত হবে, তখন সেটাকে বলা হচ্ছে সামগ্রিক চলন। যেমন আমরা দেখি যে কিছু কিছু উদ্ভিদ আছে, যেমন ছত্রাক, তারপরে শৈবাল, ছত্রাক, শৈবাল, এদের কিন্তু স্পোর থাকে। আমরা জানি এরা স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। এদের স্পোর বা রেণু কি করে? এদের প্রয়োজনে বিভিন্ন মাধ্যমে, সেটা হতে পারে বাতাসের মাধ্যমে বা পানির মাধ্যমে, বা তাদের যে ফ্ল্যাজেলা আছে ফ্ল্যাজেলার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে। এটা হচ্ছে সামগ্রিক চলন। তারপরে কিছু ব্যাকটেরিয়া আছে, এরা অন্য স্থানে চলে। তারপরে শৈবালের ভিতরে আছে হচ্ছে ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, ডায়াটম। ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, ডায়াটম, এগুলো কতগুলো শৈবালের নাম। এদের যে স্পোর গুলো আছে, জুস্পোর আছে, এরা কি করে? এদের প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে সম্পূর্ণরূপে স্থানান্তরিত হয়, তাহলে এটাকে বলা হচ্ছে সামগ্রিক চলন। দুই নম্বরে কি ছিল আমাদের? বক্র চলন। বক্র চলন, এক্ষেত্রে কি হয়? উদ্ভিদের পজিশনটা ঠিক থাকে, কিন্তু উদ্ভিদের বিভিন্ন অঙ্গ, যেমন ধরো পাতা, কাণ্ড, এরকম কিছু অংশ কি হয়? বিভিন্ন কারণে বিভিন্ন দিকে বেঁকে যায়। যেমন তোমরা যদি তোমাদের ঘরের জানালার ধারে কোনো গাছ রাখো, তখন দেখবে যে এরা, আমরা জানি যে আলোর উপস্থিতিতে উদ্ভিদ খাদ্য তৈরি করে। তখন কি করবে? এই গাছটা তুমি ধরো জানালা রেখেছো, জানালার ধারে রাখা হয়েছে, এদিক থেকে আলো আসছে, তখন কি করবে? এই উদ্ভিদটা দেখবে যে আলোর দিকে আস্তে করে বেঁকে যাবে, এইভাবে এইদিকে বেঁকে যাবে পাতাগুলো। এই যেদিক থেকে আলো আসছে এদিকে বেঁকে যাবে। এদিক থেকে আলো আসছিল, এদিকে বেঁকে যাবে। তাহলে দেখো এর পজিশনটা ঠিক আছে, যে তার মূল পজিশনটা কিন্তু এখানে আছে, কিন্তু এই যে ডালপালাগুলো এবং পাতাগুলো আলোর দিকে বেঁকে যাচ্ছে। এটা হচ্ছে বক্রচলন। আবার দেখো লাউ, শিম, তারপরে এরকম কিছু গাছ আছে যাদের অনেক আকর্ষিত থাকে। এরা কি করে? যে কোনো কিছুকে অবলম্বন করার জন্য, আমরা জানি যে এগুলো সাধারণত মাচার উপরে করা হয়। এখানে যদি গাছ লাগানো হয়, এখানে গাছ লাগানো হচ্ছে, এখানে ধরো মাচা আছে, এরা কি করে? উপর দিয়ে ছড়িয়ে যায় এবং আকর্ষিত দিয়ে এই যে মাচার যে ডালপালা আছে এগুলো আঁকড়ে ধরে। তাহলে এটা হচ্ছে বক্রচলন। আমরা জানি যে উদ্ভিদের কাণ্ডগুলো সাধারণত আলোর দিকে যায়, আর মূল হচ্ছে আলোর বিপরীতে, মানে অন্ধকার দিকে চলে। এগুলো হচ্ছে বক্রচলনের উদাহরণ। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফটোট্রপিক চলন বা ফটোট্রপিজম।
ফটোট্রপিক চলন বা ফটোট্রপিজম। ফটোট্রপিজম আমরা জানি কি ফটো মানে আলো, তাহলে আলোর দিকে চলন এবং আলোর বিপরীত দিকে চলন, এগুলো হচ্ছে ফটোট্রপিজম। তোমাদের একটু আগে আমি একটা চিত্র এঁকে দেখিয়েছি যে আলোর উৎসের দিকে কি করে উদ্ভিদের কাণ্ডগুলো বেঁকে যায়, এটা হচ্ছে ফটোট্রপিক চলন। এটা এক ধরনের বক্র চলন। কাণ্ডের আলোর দিকে চলনকে বলা হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম। আর মূলের হচ্ছে কাণ্ড, উদ্ভিদের কাণ্ডগুলো কি হয়, এই যদি হয় মাটি, এই হচ্ছে কাণ্ড, আর নিচের দিকে আছে মূল। তাহলে কি হবে, উপর দিকে আলো আছে, মাটির নিচে অন্ধকার। তো আলোর দিকে যে চলনটা মানে ওই মাটির উপর দিকে চলন, এটাকে বলা হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম। আর আলোর বিপরীতে মানে অন্ধকারের দিকে যে চলন, মাটির দিকে চলন, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম। এটা হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম। আর এই যে মূলের যে চলন মানে অন্ধকারের দিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম। এই ছিল আমাদের ফটোট্রপিজম বা ফটোট্রপিক চলন। তাহলে ফটোট্রপিজম এক ধরনের বক্র চলন। এটা দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভ ফটোট্রপিজম কাকে বলছে, যেটা আলোর দিকে হচ্ছে সেটাকে বলা হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম। আর যেটা আলোর বিপরীতে অর্থাৎ অন্ধকারের দিকে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম। এই ছিল আমাদের আজকে আলোচনা। এখন তোমরা কি করবে, তোমাদের এখানে একটা প্র্যাকটিক্যাল আছে, যারা যারা 10 আছে তারা তো করছো, যারা 9 এ আছো তাদের বোধহয় সিলেবাসে আছে, এটা প্র্যাকটিক্যাল করে ফেলো। উদ্ভিদের আলোর প্রতি সাড়া প্রদান বা ফটোট্রপিজমের উদাহরণ দিয়ে এই ছবি দিয়ে করবে। ছবিটা একটু ভালো করে এঁকে দেখাতে হবে। বৃদ্ধি আর চলন এই হলো আমাদের পড়া। তো বৃদ্ধি তো আমরা বুঝলাম ভালো করে যে বৃদ্ধি হচ্ছে কোনো কিছু আকারে বড় হওয়া, সেটা অঙ্গ হতে পারে বা স্বাভাবিকভাবে সম্পূর্ণ দেহ হতে পারে। আর এখানে যে ভুলটা করে থাকে অনেকে, যে বড়দিনের উদ্ভিদ, ছোট দিনের উদ্ভিদ, এগুলো আসলে কি এটা বুঝতে ভুল করে। যে বড়দিন বলতে মনে করে যে আমাদের দেশে গরমের দিনটা হচ্ছে বড়দিন, শীতের দিনটা ছোট দিন, এটা না। আসলে পুষ্পায়নের জন্য কতটুকু আলো প্রয়োজন, যাদের 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন তারা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ। আর যাদের 12 থেকে 16 ঘন্টা গড়ে দৈনিক আলো প্রয়োজন তাদেরকে বলা হচ্ছে বড়দিনের উদ্ভিদ। আর একটা উদ্ভিদ হচ্ছে আলোক নিরপেক্ষ ছিল, সেটা পুষ্পায়নের জন্য আলোর কোনো প্রয়োজন পড়ছে না বা আলোর কোনো প্রভাব এখানে নেই, তাহলে সেটা ছিল হচ্ছে আলোক নিরপেক্ষ উদ্ভিদ। আর একটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে ভার্নালাইজেশন, যে বীজ বপনের পূর্বে শৈত্য প্রদান করলে দেখা যাচ্ছে পুষ্পায়নটা তাড়াতাড়ি হয়, এটা হচ্ছে ভার্নালাইজেশন। তো পুষ্পায়ন যদি তাড়াতাড়ি হয়, যত তাড়াতাড়ি হবে আমরা তত লাভবান হব। কারণ মাটিতে বীজ বপন থেকে যদি সময় বেশি লেগে যায় পুষ্পায়নের জন্য, তাহলে আমাদের ফসলটা পেতে দেরি হবে। ফসল পেতে যত দেরি হয় তত কি হয়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকতে পারে। আবার সময় যত বেশি হবে আমাদের এটার মেইনটেনেন্স কস্টিং বেড়ে যাবে, তাহলে সেদিক থেকে আমরা লুজার হবো। তো পুষ্পায়নটা যদি ত্বরান্বিত হয় তাহলে আমাদের কৃষিতে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য ভার্নালাইজেশনটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর চলন তো দেখলাম দুই ধরনের, একটা হচ্ছে সামগ্রিক চলন, একটা হচ্ছে বক্র চলন। এই টাইপগুলো ভালো করে পড়বে। তাহলে আমাদের হোমওয়ার্ক দিয়ে হচ্ছে
আলো অন্ধকারে ছন্দের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিভাগ উদাহরণ সহ দেখুন। আলো অন্ধকারের ছন্দের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিভাগ উদাহরণ সহ এই শ্রেণীবিভাগটা করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় বিভিন্নভাবে আসে, অবজেক্টিভেও আসে। অবজেক্টিভে এগুলো খুব কনফিউজিং, এই জন্য কোনটা আসলে ছোট দিনের উদ্ভিদ, কোনটা বড় দিনের উদ্ভিদ, এখানে উদাহরণ কম আছে। আশা করি উল্টাপাল্টা হবে না, কিন্তু যখন হায়ার লেভেলে যাবে দেখবে যে অনেক বেশি উদাহরণ আছে, তখন কিছু লেভেল হয়ে যায়। এগুলো ভালোভাবে মনে রাখতে হবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।